সংবিধানে তো বলা আছে। তাহলে এই যে ইলেকশন কমিশনের পক্ষপাতিত্ব, আপনি দ্বৈত নাগরিকত্ব নিয়ে ইস্যু আনলেন না, তারপরে ঋণ খেলাপি বহু নমিনেশন দিলেন, মনোনয়নপত্র বাতিল হলো না। আজ আমার নির্ধারিত বিষয় নির্বাচনের কঠিন পরীক্ষা। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমার সঙ্গে স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি এই মুহূর্তে উপস্থিত আছেন। পরিচয় করিয়ে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন নীলুফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য, বিএনপি। আপা স্বাগত। আছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, রাজনীতি বিশ্লেষক। আপনাকে স্বাগত এই আয়োজনে। মনি আপা, আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন যেটি হতে যাচ্ছে সেটাকে ভীষণ তাৎপর্যপূর্ণ বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন যে এই নির্বাচনের মধ্য দিয়ে আসলে নির্ধারণ হবে বাংলাদেশের ভাগ্য। বাংলাদেশ উদারপন্থী গণতান্ত্রিক মানুষের হাতে থাকবে নাকি উগ্রপন্থী রাষ্ট্রবিরোধীদের হাতে চলে যাবে, তা এই নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে। একটু ব্যাখ্যা করবেন। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা, অভিনন্দন, আমার সহালোচককে শুভেচ্ছা। দেখেন, অবশেষে এখন নির্বাচন দোরগোড়ায়। আর 20 দিন 21 দিন আছে ইলেকশনের। আগামী পরশু থেকেই আপনার নির্বাচনী প্রচারণা, যেটা আনুষ্ঠানিকভাবে শুরু হবে, যে 15-20 দিন 18 দিন শুরু হবে। সেইখানে একটা অনেক বড় চ্যালেঞ্জের মুখে এই নির্বাচনটা এখনো দাঁড়িয়ে আছে। আমরা কিন্তু বলবো না যে চ্যালেঞ্জ শেষ হয়েছে, বরং নির্বাচনের পূর্ব শর্তগুলো যেগুলো প্রায় একটাও পালিত হয় নাই। সেগুলো কিরকম আপা? যেমন ধরেন, প্রতিদিন এখানে সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে বিভিন্ন জায়গায়। একজন প্রার্থী যখন বুলেট প্রুফ জ্যাকেট পরে নির্বাচনের মাঠে নামে, তখন আপনার বুঝতে হবে যে নির্বাচনটা কোন হিসেবে মানুষ নিয়েছে। তো আমরা কিন্তু দেখেছি প্রার্থীর বুলেট প্রুফ জ্যাকেট খুলে দেখানোটা পর্যন্ত আমরা দেখেছি। তারপরে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ট্রমাটাইজ, তারা ট্রমা থেকে এখনো উঠে নাই। এবং একটা জায়গায় যদি দ্বন্দ্ব হয়, ঝগড়া হয়, মারামারি হয়, মব হয়, সন্ত্রাসী কার্যক্রম হয়, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নীরবে দাঁড়িয়ে থাকে। ওগুলো সব শেষ হওয়ার পরে তারা, যদি কেউ মারা যায় তারা পোস্টমর্টেম নিয়ে যায়, যদি আহত হয় হাসপাতালে নিয়ে যায়, সঙ্গে মহা উৎসবে আপনার মামলাগুলা করে এবং ওইখানে মামলা বাণিজ্য করে। কিন্তু আপনি দেখেন রিক্সে যায় না, মারামারির সময় যায় না। তাহলে সেইটা 300 আসনে যখন একযোগে নির্বাচন হবে, যখন হাজার হাজার সেন্টার, প্রায় 44,000-এর উপরে সেন্টার, তখন আপনার এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী করবে? পূর্ব শর্তের মধ্যে অস্ত্র একটা বিরাট ভূমিকার মধ্যে আছে। আপনার এই জুলাইয়ে আপনার আগস্টের 5 আগস্টের পরে বা ওই জুলাই থেকে আগস্টের মধ্যে অনেকগুলো থানা লুট হয়েছিল, লুটের অস্ত্র ব্যাহত হয়েছে, নিয়ে গেছে। সেইখানে 1/3 অস্ত্র এখনো 1335টা অস্ত্র অবৈধ, সরকারি অস্ত্র এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। 1335টা অস্ত্রকে যদি আপনি ভাগ দেন 300 দিয়ে, 300 আসনে 4টা 4.5টা অস্ত্র করে পড়ে যায়। এই যে 4.5টা 5টা অস্ত্র যদি একটা আসনে থাকে, আমি অন্য সব অস্ত্র বাদ দিলাম, আরও আছে জেলখানার অস্ত্র। জেলখানার আপনার 17টি জেলখানা লুট হয়েছিল, সেখানে 67টা অস্ত্র লুট হয়েছে, সেইখানে এখনও 27টা অস্ত্র উদ্ধার হয় নাই। প্রায় ধরেন এখানে 1350-এর অনেক উপরে, 1400 অস্ত্র। এই অস্ত্রগুলো যদি আপনার 3 জন আমরা এখানে আছি, এই 3 জন ধরেন 3 দলের নির্বাচনে ভোট দিতে গেছে বা আমরা দেখতে গেছি ভোটের অবস্থানটা ক্যান্ডিডেট হিসেবে, সেইখানে জাল ভোট নিয়ে বা কিছু ধরা পড়লো, আমরা বৎসায় লিপ্ত হয়েছি, তর্ক যুদ্ধ হচ্ছে আমাদের মধ্যে। কিন্তু আমরা কি কাউকে কি আমরা কেউ সন্দেহের উপরে রাখতে পারবো যে সে সশস্ত্র না? এবং সেইখানে আমি যদি কাউকে ভয়ে ভয়ে কথা বলি, আমার কথার টোনটা একরকম হবে। আমি যদি সাহস নিয়ে যৌক্তিক কথা বলি, আমার কথার টোনটা একরকম হবে। আমি যদি মনে করি যে কিছুক্ষণ পরে আমি বেশি কথা বললে মারা যাবো, আমার টোনটা অন্যরকম হবে। তাহলে সেইখানে এরপরে আপনার ইলিগ্যাল অস্ত্র, সবসময় নির্বাচনের আগে ইলিগ্যাল অস্ত্র উদ্ধারের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা মাঠে নামে এবং উদ্ধার করে। আমরা এইবার তেমন কিছু দেখিনি। সেটার সাথে আপনার আরও আপনার কিছু অস্ত্র বলেছে যে যারা প্রার্থী যদি 2500-3000 হয়, হ্যাঁ,
তারা তাহলে চাইলে আপনার তাদেরকে দিয়ে দেওয়া হবে। চাইবা মাত্র তাদেরকে লাইসেন্স দিয়ে অস্ত্র কেনার ব্যবস্থা করা হবে, না তাদের কোনো অভিজ্ঞতা আছে, না তাদের ট্রেনিং আছে। এই অস্ত্র দিয়ে কি হবে, কে চালাবে? গোলা বারুদ প্রায় 6.5 লাখ গুলা সরকারি ঘর থেকে, থানা থেকে হারানো গেছে, খোয়া গেছে। তার লক্ষ লক্ষ গোলা বারুদ এখনো ফেরত আসে নাই। সেগুলোর সঙ্গে আপনি আরো ট্রানজিটের অস্ত্র যোগ করেন। বাংলাদেশ অস্ত্র এবং সোনা চোরাচালানের একটা ট্রানজিট পয়েন্ট। সেই জায়গায় আপনার এই যে অস্ত্রের ঝনঝনানি, সেখানে আপনার কি হবে? গেল সেজন্য এটা কি আপনার নির্বাচন আপনার পরবর্তী প্রশাসন। সময়ে উগ্রপন্থীর একটা মানে উত্থান হতে পারে এরকম আশঙ্কা করছেন? উগ্রপন্থীর উত্থান যে কোনো সময় হতে পারে। আপনার মনে আছে যে 5ই আগস্টে একজন উপদেষ্টা বলেছিল যদি 5ই আগস্টে স্বাধীন না হতো, যদি ফ্যাসিস্ট পালিয়ে না যেত, তাহলে 6ই আগস্টে আমাদের সশস্ত্রভাবে আমাদের নামার একটা প্ল্যান ছিল। তো সশস্ত্রের অস্ত্র কোথা থেকে আসবে? সেই অস্ত্রগুলো কোথায় গেল? অথচ আরো ডেঞ্জারাস যেটা, সেটা হলো স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে যে যাদের কাছে অস্ত্র আছে তারা এই নির্বাচনে অস্ত্র ব্যবহার করবে না। এই নির্বাচনে যে অস্ত্র ব্যবহার করবে না, উনি জানলেন কিভাবে? ওনাকে কিন্তু বলা দরকার। উনি কোথা থেকে এই তথ্য পেলেন, কিভাবে পেলেন, এবং কতটা সত্য, কতটা যুক্তিযুক্ত? উনি বলার পরের দিনই আপনার উনার র্যাবের বাহিনীকে কিন্তু ধরে নিয়ে মেরে ফেললো। মেরে ফেলছে। তাহলে উনি কি বললেন? উনি তো এখনো ইলেকশন আসে নাই, তার আগেই এই অবস্থা। তাহলে উনি বললেন, উনি বলে কি উনি রাখতে পেরেছেন কথা? বা আগেও কথা বলেছেন অনেক, উনোটা রাখতে পেরেছেন? এটা সব আপনি যোগ দেন প্রশাসন যারা ছিল তারাই তো আছে। কয়েকটা লোক ছাড়া, যারা নিজে থেকে পালিয়ে গেছে, তারা ছাড়া প্রশাসন তো যেমন ছিল তেমনই আছে। এই প্রশাসনের কাছে আপনি কিভাবে একটা যৌক্তিক, নিরপেক্ষ, লেভেল প্লেইং ফিল্ড একটা ভোট আশা করতে পারেন? জি। এ টু জেড জি। প্রশাসনের কাছেই নির্বাচনটা জিম্মি। জি, অসংখ্য ধন্যবাদ আপা। আমি একটু রাজাকি ভাইয়ের কাছে যেতে চাই। আমার শিরোনামে যেমনটি বলছিলাম ভাইয়া, যে জামাত এবং এনসিপি নির্বাচনে কারচুপি করবে এরকম একটা আশঙ্কা করছে বিএনপি। অন্যদিকে এনসিপি এবং জামাতও তারা হচ্ছে আসলে উল্টো সরকারকে বা ইসিকে তারা হচ্ছে প্রশ্নবিদ্ধ করছে। তারা বলছেন যে এমন পরিস্থিতি চলতে থাকে এনসিপি নির্বাচন করবে কিনা তা পুনর্বিবেচনা করা হবে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এমনটা বলেছেন। জামাতের ডাক্তার তাহের বলেছেন যে প্রার্থী বাছাইয়ে চাপে ইসি, সুষ্ঠু ভোট নিয়ে জামাতের শঙ্কা। ভোটের আছে আর মাত্র 20 থেকে 21 দিন, সেখানে এতটা আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি, পারস্পরিক সন্দেহ, অবিশ্বাস দেখতে পাচ্ছি। কেমন নির্বাচন আসলে হতে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং আমার নিয়মিত সহ আলোচক বলা চলে, আর আপনার এটিএন নিউজের দর্শক শ্রোতা। প্রথমত আপনার কথাগুলোর আগে মনিয়াপার কিছু কথা বলি। বলবেন। উনি অনেকগুলো কথা বলছে, যে প্রত্যেকটা কথার অর্থই দাঁড়ায় যে মাঠটা ক্লিন নাই, নির্বাচনের জন্য উপযুক্ত নাই। নাম্বার 1, বাজারে অস্ত্র আছে, উদ্ধার হয়নি। পুলিশের লুট করা অস্ত্র উদ্ধার হয়নি। আর নিরাপত্তার নামে আবার অস্ত্র দেওয়া হচ্ছে। জি। এই তিনটে যদি যায়, তাহলে বাজারে অস্ত্র আছে। পুলিশের সবচেয়ে বড় মানে পুলিশের সবচেয়ে বড় ব্যর্থতা আমি দেখি, আমি ছোটবেলার থেকে শুনছি যে পুলিশের অস্ত্র ছিনিয়ে নিতে পারে আর সেটা উদ্ধার হয় না। এটা আমার কাছে আনবিলিভেবল। ট্র্যাকিং করে আপনি আসামি ধরেন, ট্র্যাকিং করে সব কিছু ধরেন। আপনি পলকের মধ্যে মা মেয়েরে মোহাম্মদপুর হত্যা করে স্কুল ড্রেস পরে যে লোকটা বেরোয় গেল তারে তুলে নিয়ে আসলেন। আবার সাগরণী হত্যা মামলার আসামিকে ধরতে পারেন না, তার মানে ইচ্ছা করলে। তাহলে এই অস্ত্রগুলো উদ্ধার হলো না কেন? পুলিশের লুট করা অস্ত্র উদ্ধার হয়, এর চেয়ে বড় ব্যর্থতা তো থাকতে পারে না, প্রশাসনিক ব্যর্থতা। সুতরাং প্রশাসনের দুরবস্থা। এইবার আসেন, চিটাং কমিশনার বলছে, পুলিশ কমিশনার 300 দুষ্কৃতিকারী তালিকা করছে, তাদেরকে চিটাং ঢুকতে দেওয়া হবে না। এটা বিভিন্ন দলের এরা আছে। তো প্রশ্ন, আপনার দুষ্কৃতিকারী ঢুকতে দিবেন না মানে কি? তারা অবস্থান করতে পারবে না এমন কথা বলেছেন। আপনি গ্রেফতার করবেন, ঢুকতে পারবে না মানে আপনি চিটাং ঢুকলো না, তাহলে পাশে ফেনীতে থাকবে তারা। কথার কথা বলছি, এটা তামাশা আর কি। দুষ্কৃতিকারী আপনি গ্রেফতার করার আপনি নৈতিক দায়িত্ব, আপনি তালিকা পর্যন্ত দিচ্ছেন, তাহলে মাঠের অবস্থাটা কি? 3 নম্বর আসেন, যে ইঞ্জিনিয়ারিং কথা বলল, বড় দল বলছে ছোট দুটো দল, একজন পিতা একজন পুত্র, ভালো কথা। তারা কি করবে? ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে। যাদের কোনো অস্তিত্ব নাই, যারা দাঁড়ালে 2টা সিট পাবে না, 3টা ভোটও যাদের নাই, তাদের সম্পর্কে যখন এই কথা, বিষয়টা কেমন হাস্যকর না?
লজিক্যাল হইতে হবে তো। আপনার কি এখনো মনে হচ্ছে যে এনসিপি জামাতের সেই অবস্থা যে তারা ভোট পাবে না? আমি আমি না 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 না, যে নেতা বলছে সেই নেতাদেরই আরেকজন নেতা বলছে 3টা ভোট নাই, ও আচ্ছা। তারা নাকি নির্বাচন বানচাল করবে, নির্বাচন করতে দেবে না। তো যার 3টা ভোট নাই তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে, সেটা আপনি বলছেন, আর জাতি খাবে। এটা আমার কাছে সাংঘাতিক কষ্টদায়ক। কারণ কি, আপনি নির্বাচনের মাঠে সংঘর্ষটা এই কথাবার্তাগুলাই বোঝা যায়। দুই পক্ষই যদি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যায় তাইলেও মারামারি, আবার যদি দুই পক্ষ ইঞ্জিনিয়ারিং ঠেকাইতে যায় তাও মারামারি, আর যদি বলে ওই পক্ষ যাচ্ছে ইঞ্জিনিয়ারিং করতে আমরা যাচ্ছি ঠেকাইতে, তাও মারামারি। ইঞ্জিনিয়ারিং শব্দটা আসতেছে কেন? লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা এখন পর্যন্ত কোনো দল, জামাত ইসলাম কমপ্লেন করছে, কিন্তু দায়িত্বশীল বড় দল একবারও বলে নাই লেভেল প্লেইং ফিল্ড হইছে। বলতে হবে তো যে নির্বাচনের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড আছে, প্রশাসনিক মাঠ সব ঠিক আছে। এইবার আসেন, আপনাকে একটা কথা বলি আমি নির্বাচন কমিশনের ব্যাপার। জি। তার আগে একটা কথা বলি, যে আমি কারো টার্গেট করে নাম বলি না, খালি কি লজ্জিত হবে। বিশ্ববিদ্যালয়ের নির্বাচন জাতীয় পর্যায়ে কোনো প্রভাব ফেলে না, এই কথা গলা চিৎকার করে বলেছে যারা নাকি নির্বাচন হইলে সম্ভাব্য ক্ষমতায় যেতে পারে। তাদের দলের লোকেরা এসে বলছে বিশ্ববিদ্যালয় ডাকসু রাকসু জাকসু চকসু এই সমস্ত নির্বাচনে জাতীয় পর্যায়ে কিছু আসে যায় না। তাহলে নির্বাচন কমিশন কোন ইনফ্লুয়েন্স একটা চিঠি দিল যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে অন্যান্য কোনো নির্বাচন আর হবে না, এবং ডিসিকে এবং বিভাগীয় কমিশনের চিঠি দিছে, যেমন সিলেটটা বন্ধ হয়ে গেল। সিলেটে বন্ধ হয়ে গেল। এই যে বন্ধ হলো, চিঠি দিল কেন নির্বাচন কমিশন? এবং এই চিঠি দেওয়ার পর সেই বড় দলগুলোর তো বলা উচিত ছিল এতে কিছু আসে যায় না, কিন্তু তারপরে যখন নির্বাচন করতে চাইলো শাহজালাল বিশ্ববিদ্যালয়ে, তখন কিন্তু এটা কোর্ট পর্যন্ত গড়াইলো এবং 4 সপ্তাহের নিষেধাজ্ঞা আনলো। আমি যাব কেন কোর্ট পর্যন্ত? আমি তো এটা আমলেই নিই না, কারণ ওই নির্বাচনের কোনো জাতীয় পর্যায়ে প্রভাবই নাই। আবার নির্বাচন কমিশন চিঠিতে লিখছে কি তা জানেন? যে জাতীয় পর্যায়ে জাতীয় নির্বাচন এবং গণভোটের কার্যক্রমের উপর যাতে প্রভাব না ফেলে, তার মানে ওই নির্বাচনগুলায় প্রভাব ফেলতে পারে। কাজেই নির্বাচন কমিশন এটাকে এই চিঠিটা ইস্যু করার মানে হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং অংশ হিসাবে আমার কাছে বিবেচিত। ইলেকশন কমিশনের কোনো রাইটই নাই। ইলেকশন কমিশন লিখতে পারতো যদি ওই নির্বাচনে তার পুলিশ ব্যবহার হবে, তার ডিসি ব্যবহার হবে, তার ইউএনও ব্যবহার হবে, ইউএনও টিএনও, এরা তো ব্যবহার হবে না। ওই নির্বাচন, ও কালকে বাজারে একটা সমিতির নির্বাচন হবে, বন্ধ থাকবে। কারণটা কি? কারণটা কি? কোন ইনফ্লুয়েন্স আপনি এটা দিচ্ছেন? সুতরাং আমার এটা নিয়ে প্রশ্ন নির্বাচন কমিশনের। সেকেন্ড প্রশ্ন করি, আপনার এই প্রশ্ন উত্তর কিন্তু আপনার কাছে। যারা বলতেছে যে নির্বাচন কমিশনে ইনফ্লুয়েন্স করে তারা লোকজন আদল বদল করাচ্ছে, এখানে নির্বাচন কমিশন দ্বৈত নাগরিকত্বের কতজন অ্যালাউ করছে? ঋণ খেলাপিদের কজন অ্যালাউ করছে? নো ওয়ে, আপনাদের কাছ থেকে কোনোভাবেই অ্যালাউ করতে পারবেন প্রায় না। 2 ডজন তো তারা অ্যালাউ করছে। এই যে অ্যালাউ করছেন, কোন অধিকারে? আপনি সংবিধান কি আছে না নাই? সংবিধানে তো বলা আছে। তাহলে এই যে ইলেকশন কমিশনের পক্ষপাতিত্ব, আপনি দ্বৈত নাগরিকত্ব নিয়ে ইস্যু আনলেন না, তারপরে ঋণ খেলাপি বহু নমিনেশন দিলেন, মনোনয়নপত্র বাতিল হলো না, এটা তো সামনের যে নির্বাচন, সেই নির্বাচনে যে ইলেকশন কমিশন নিজেই ইঞ্জিনিয়ারিংয়ের ভিতরে ইনভলভ হইতেছে, সেটা তো মনেই হয়। সুতরাং এটা নিয়ে বড়ই দুশ্চিন্তার বিষয়। আর সেক্ষেত্রে যদি সময়ের ব্যবধানে যাদের 3টা ভোটও নাই তারা যদি একটা ইস্যু পায় যে না আমরা নির্বাচন করব না, চলে যাব, আপনি বলতে পারেন ওর ভোট নাই চলে গেছে, বাট দুটো দল বেরিয়ে গেলে কিন্তু আপনি খুবই বেকায়দায় পড়বেন নির্বাচনী ফলাফল অসংখ্য নিয়ে। ধন্যবাদ। আমি মনে আপনার কাছ থেকে এই প্রশ্নগুলোর উত্তর একটু নেই যে ইলেকশন কমিশন এই ধরনের সুযোগ সুবিধা বিশেষভাবে কি আপনাদের দিচ্ছে, বিএনপিকে দিচ্ছে? এই যে দ্বৈত নাগরিকত্ব ঋণ খেলাপি নিয়ে কিন্তু বরাবরই এটি নিয়ে আসলে প্রশ্ন উঠছে যে এনসিপি থেকে শুরু করে জামাত থেকে শুরু করে তারা কিন্তু আপনাদের দিকে আঙুল তুলছে বারবার। দেখেন, ইলেকশন কমিশনার যদি এটা করে, আমি নিরপেক্ষভাবে কথাটা বলছি, ইলেকশন কমিশনার এটা করলে ইলেকশন কমিশনার বিএনপির ক্ষতি চায়, লাভ চায় না। ক্ষতি চায় এই কারণে, যদিও এটা আগে যে ফ্যাসিস্ট ছিল, ফ্যাসিস্ট বরাবরই ডাবল নাগরিককে নমিনেশন দিয়েছে, ইলেকশন করেছে, এখনও যারা পালিয়ে গেছে তারা কিন্তু বিভিন্ন দেশের নাগরিক, মন্ত্রী পর্যায়ের সব বড় বড় মন্ত্রী মিনিস্টাররা ছিল যারা। যদি এটা করে থাকে নির্বাচন কমিশনার বিএনপির বিপক্ষের লোক এবং তারা কতটা নির্বাচন চায় এবং সুস্থ নির্বাচন চায় আমার সন্দেহ আছে।
আমি এই কারণে বলছি, আমি যদি বিএনপি না নির্বাচন কমিশন, এটা আমি প্রুভ করতে চাই। আপনি দেখেন, পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশনার, এটা তো নির্বাচন কমিশনের কাজ। আপনার যে ছবিগুলো, যে মার্কাগুলো দিয়েছে, সেখানে বিএনপি একটা বড় দল এই মুহূর্তের জন্য বাংলাদেশে, একদম সর্বোচ্চ বড় দল। সেখানে বিএনপির মার্কার কোনো অস্তিত্বই খবর খুঁজে পাওয়া যায় না। খুঁজতে 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 আপনার দূরবীক্ষণ যন্ত্র দিয়ে একদম শেষের দিকে এমন জায়গায়, সেখানে ভাঁজ করলে ভাঁজটা আরেকটা ঘরে পড়বে এবং ভোটগুলা আপনার বাতিল হয়ে যাবে। তাহলে কোনো মানুষ, আপনার বন্ধু কখনো কি আপনার জন্য এই শত্রুতাটা করতে পারে? আপনি ওইখানে আলফাবেটের সিরিয়াল দিয়েছেন, আলফাবেটের সিরিয়াল লঙ্ঘিত হয়েছে প্রথম থেকেই। আকারের, একারের আলফাবেট আপনি করলে তো ওইভাবেই করবেন, কোথাও পৌষ মাস, কোথাও সর্বনাশ তো করতে পারেন না। ওনারা বিএনপির জন্য চরম সর্বনাশ রেখে দিয়েছে। আপনার বিএনপি একে, আপনি যাকে যে নাম্বারগুলা, যে ছাপটা, আপনার মার্কাটা আগে দিলেন, আপনি ভালোই জানেন, পৃথিবীর সব মানুষই জানে, প্রথম যে জিনিসটা থাকে তার প্রতি মানুষের একটা মনের অজান্তে একটা সাপোর্ট চলে আসে। তার মানে কি এইখানে নির্বাচন কমিশন কি চায়? যদি বিএনপির সঙ্গে তার সম্পর্ক থাকতো, তাহলে নির্বাচন কমিশন এই কাজটা করতো না। আচ্ছা ঠিক আছে, এটা একটা দিক গেল। আরেকটা, বিদেশে আপনি দেখেছেন যে বিভিন্ন বাসায় শত শত ব্যালট, পোস্টাল ব্যালট পাওয়া যাচ্ছে। এটা তো নির্বাচন কমিশনের ব্যালট, মানুষের বাড়িতে থাকবে কেন? সে আবার বিশেষ কোনো একটা দলের। আপনার যদি এমন হইতো যে এক দেশে রাজ্জাকি ভাইয়ের দলের পাওয়া গেছে, আরেক দেশে আমার দলের পাওয়া গেছে, আরেক দেশে আপনার দলের পাওয়া গেছে, তাহলে একটা কথা ছিল। সব কিন্তু একটা দলেরই পাওয়া যাচ্ছে তাদের বাসা থেকে। তাহলে এখানে নির্বাচন কমিশন যে কাজটা বাহ্যিক করছে, বিএনপির পক্ষ হয়ে দেখাচ্ছে, সেটা কিন্তু সারা দেশে বিতর্কের সৃষ্টি করলো। এবং এই জন্য কি, এবং যে কাজটা ভেতর থেকে করলো, সেটা কিন্তু বিএনপিকে ধ্বংস করে দিল। এবং বাকিরা কি এই জন্য সুযোগ পাচ্ছে আপনাদের দিকে আঙুল তোলার জন্য? এই আঙ্গুলটা উঠবে বলেই তো এই কাজগুলো তারা করছে। এবং শুধু বিএনপির জন্য করছে তা কিন্তু না, অনেকেরই করছে। আমি কোথাও শুনছি যে 4-5 কোটি টাকার মতো যদি কারো ঋণ থাকে, সেটা তারা অন্য দৃষ্টিতে দেখেছে। অথচ বাংলাদেশে এমন হয়েছে 200 টাকা ঋণ, মোবাইল ফোনের বিল দেওয়া হয় নাই, সেই ঋণের জন্য কিন্তু নির্বাচন আপনার প্রসপন্ড হয়ে গেছে তার জন্য। তাহলে একই জিনিস, নির্বাচন কমিশনের কি অভিজ্ঞতা নাই? সে কি আমলা ছিল না? রাজকী ভাইয়ের প্রশ্নের সূত্র ধরে একটু জানতে চাইবো, আপনারা তো এখন বাংলাদেশে এক্সিস্টিং সব থেকে বড় দল, সেখানে আপনারা কেন লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে কোনো কথা বলছেন না? পরিষ্কার কোনো তথ্য কেন বলছেন না? আমরা বলছি, শোনেন, আমরা যদি এখন লেভেল প্লেইং ফিল্ডের কথা খুব সিরিয়াসলি বলি, যেটা আপনার সঙ্গে বলছি, আমি তো একটা বড় দলের প্রতিনিধি হিসেবে আসছি, আমি ব্যক্তিমণিকে কিন্তু আপনারা দাওয়াত দেন নাই, আনেন নাই, এখানে একটা দলের হিসেবেই আপনি নিয়ে আসছেন। তো সেইখানে তারপরেও আমি বলি যে আমরা যদি এখন এটা বলি, তাহলে যারা ভোট চাইছে না, আপনার মনে আছে 3 দিন আগে একজন বলল একটা দলের, যদিও দল ছোট কিন্তু কিংস পার্টি নামে খ্যাত, এটা নির্বাচনের জন্য ক্ষতিকর হবে যদি এখন বলে, এটা বলা উচিত না। বলল যে নির্বাচনটা ভালো, নির্বাচনের জন্য কিছুদিন পিছিয়ে দেওয়া যেতেই পারে, নাম্বার 1। পরের দিনই আবার সেই ব্যক্তি বলল, সে কিন্তু নির্বাচনী চিফ তার দলের, সেই ব্যক্তি বলল যে আমরা এই মুহূর্তে নির্বাচনের জন্য প্রস্তুত না, আমরা নির্বাচন নাও করতে পারি। তো এই যে বলাটা, যেখানে নির্বাচনের হাতে আছে 20-22 দিন, তার মধ্যে এই ধরনের কথা হচ্ছে। বিএনপি যদি এই কথাটা বলে, তাহলে তো নির্বাচন আরো পিছিয়ে যাবে, এটাই তো চাচ্ছে। সুতরাং আপনারা সেইজন্য লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সেইজন্য পরিষ্কারভাবে বলছেন না? বিএনপি শোনেন, আপনি যদি বলেন না যে আপনি শেয়ান, বিএনপির সঙ্গে শেয়ানগিরি দেখালে বিএনপিরও লোকজন আছে, তো বিএনপি তো ওই ভীত না যে আপনার কাছে একটু আসি প্রথম দর্শকের প্রশ্ন নিয়ে। তিনি বলেছেন যে আমি হিন্দু, আমি সংখ্যালঘু, আগে তো আমরা আওয়ামী লীগের সাপোর্ট করতাম, এখন আমরা আসলে কাকে ভোট দেব? আমাদের নিরাপত্তা বিধান করবে আসলে কে? ধন্যবাদ। এই ভাইয়ের প্রশ্নের জবাব আমার পক্ষে দেওয়া একটু কঠিন, তারপরে বলছি যে আগে ওনারা ভোট দিতেন আওয়ামী লীগকে, ক্রাইটেরিয়া কি ছিল তাদের? আওয়ামী লীগের ক্রাইটেরিয়া ছিল স্বাধীনতার পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এছাড়া তাদের কোনো বক্তব্য ছিল না। আর ইন অ্যাকশন যদি আমি কর্মকাণ্ড দেখতে চাই, তাহলে আমরা দেখছি আয়নাঘর বানাইছে,
তাহলে আমরা দেখছি বিনা বিচারে হত্যা করছে, তাহলে আমরা দেখছি তাদের সময় 57 জন সেনা অফিসার হত্যা হয়েছে। আমরা আবার উল্টা দিকটা দেখছি, এই মাইনরিটি কমিউনিটি তাদেরকে ভোট দেয়, আবার শাপলা চত্বরে হামলা করার পর সেই শাপলা চত্বরের মাওলানা মৌলভী সাহেবরা মিলেও তাকে মাদার অফ কওমি দেয়। তো সেক্ষেত্রে এখনও কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে যে রাজনীতিটা চলতেছে তাতে স্বাধীনতার পক্ষ শক্তি আছে, স্বাধীনতার বিপক্ষ শক্তি আছে, এইটা আবার চলছে। সুতরাং আগের স্বাধীনতার পক্ষের শক্তির রেজাল্ট ওনারা কী পেয়েছে সেটা তাদেরকে যদি বিবেচনায় নেয়, তাহলে তাদেরকে বিবেচনা করতে হবে যে স্বাধীনতার পক্ষের শক্তি বলতে যা উদারপন্থী, যা উগ্রপন্থী কি, এটুক যদি ওনারা না বোঝেন তাহলে তো আমাদের কিছু বলার নাই। উনি তো এই দেশে থাকেন, ওনার নিজেরই জাজমেন্ট নিতে হবে। আজকে যদি আপনি একটা জিনিস ধরেন, দুর্নীতিতে দেশ গেছে ছেয়ে, দুর্নীতিবাজদের দেশ গেছে ছেয়ে, এখন প্রশ্ন হচ্ছে কে আসলে দুর্নীতিবাজ কমবে, কিংবা উদারপন্থী কারা, উগ্রপন্থী কারা। প্লাস আপনি যদি দলের বিবেচনায় নেন, স্বাধীনতার পক্ষের শক্তি যতদিন আওয়ামী লীগ চিৎকার করছিল ক্ষমতায় থেকে, তখন কিন্তু আমরা সেকেন্ড কোনো দলের পক্ষ থেকে স্বাধীনতার পক্ষের শক্তির বয়ান আমরা পাইনি, বা সেই ন্যারেটিভ আমরা পাইনি। কিন্তু তার পতনের পরে কিন্তু আমরা দেখলাম। তাহলে তারা যদি মনে করে যে স্বাধীনতার পক্ষ শক্তি কথাটা বললে সেটাই তাদের জন্য নিরাপদ, তাহলে সেটা নিরাপদ। আর যদি মনে করে যে না, সেই জায়গায় তাদের জন্য নিরাপদ না, তাহলে তাদেরকে বিকল্প চিন্তা করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। আপা, আপনার কাছে দ্বিতীয় দর্শক তিনি প্রশ্ন করেছিলেন যে আগামী নির্বাচন, আমরা সবসময় বলছেন যে এরকম ইতিহাস আছে যে নির্বাচন আসলে অনেক সময় পোস্টপোন হয়ে যায়, পিছিয়ে যায়, নানা রকম এরকম উদাহরণ আছে। তিনি বলেছেন যে আগামী নির্বাচন যদি কোনো কারণে ব্যাহত হয়, যদি সময় মতো না হয়, কিন্তু গণভোট যদি অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে আসলে আমাদের পরিস্থিতিটা কি দাঁড়াবে? দেখেন, এটা তো কোনো অপশন নাই। যদি একই দিনে নির্বাচন, একটা প্রসপন্ড হলে আরেকটা থাকবে, এটাও নাকি কে বললো? একটা প্রসপন্ড হলে অন্তত ওই দিনের জন্য, ওই দিনের জন্য একটা ভোট দেওয়ার জন্য তো কেউ প্রিপারেড না, প্রিপারেড দুইটা ভোট দেওয়ার জন্য। তা একটা যদি বিধ্বংসী কার্যক্রমের জন্য বা যে কোনো সমস্যার জন্য যদি বন্ধ হয়ে যায়, আরেকটা কিন্তু অটো বন্ধ হয়ে যাবে। এবং সেইখানে বলতে পারেন যে আরেকটা ডেট পড়তে পারে যে তাহলে আগে গণভোটটা হয়ে যাক, গণভোটের সেটা আবার সাধারণ পিপল বা বিএনপি মেনে নিবে কিনা সেখানেও একটা ব্যাপার। তো এটা আসলে সময় সাপেক্ষ আমি বলবো। এখানে আমি একটু অ্যাড করতে পারি ওর সাথে। এক্ষেত্রে বোধহয় একটু ব্যতিক্রম হবে। কিরকম? যে আলমগীর সাহেব যে প্রশ্নটা করছে যে যদি একটা প্রসপন্ড হয়ে যায় আর একটা যদি টেকে, আপনি যখন জাতীয় মানে সংসদ নির্বাচন, তখন কিন্তু প্রার্থীর ব্যাপার আছে। প্রার্থীর ব্যাপার হলো ভোটের ব্যাপার। দেখা গেল যে আপনি কল্পনা করেন জামাত আর বিএনপি আর কেউ নাই, এখন দেখা গেল 10টা সেন্টারে একটা সিট, তার ভিতরে 5টা সেন্টারের ভোট ব্যাপক, সেখানে যদি বিএনপির প্রভাব বেশি হয়ে যায়, সেইটার ভোটটা ধরেন কাস্ট হয়ে গেল, কিন্তু অন্যান্য ভোটগুলো কাস্ট হল না, অন্যান্য সেন্টারগুলো তখনও প্রপারলি হয় নাই। সেক্ষেত্রে যেহেতু দুইটা প্রার্থীর ব্যাপার আছে, সেখানে আপনার ভোট কম বেশি পুরা ভোট হইতে হবে, তা নাহলে বলা যাচ্ছে না কে বেশি পায়, এই প্রশ্নটা ওখানে থেকে যায়। কিন্তু গণভোটের ব্যাপারে যেহেতু প্রতিদ্বন্দ্বী নাই, হ্যাঁ বা না, শুধু দেখা গেল ওই মুহূর্তে সারা বাংলাদেশে 100 ভোট ছিল, তার ভিতরে মাত্র 40টা ভোট পড়ছে, তারপর বন্ধ হয়ে গেছে নির্বাচনটা। এই 40টা ভোটের মধ্যে 25টা হা পড়লো আর 15টা না পড়লো, তাহলে গণভোটটাকে অ্যালাউ করলে করতেও পারে। অসংখ্য ধন্যবাদ। আপা, আপনার কাছে একটু জানতে চাইবো, এবার নির্বাচনে একটা বিশেষ, এবারে নির্বাচনে না, প্রতি নির্বাচনে আমরা দেখি, কিন্তু বিশেষভাবে এবারে লক্ষণীয় যে পোশাকের একটা পরিবর্তন প্রার্থীদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। একেবারে নতুন দল থেকে শুরু করে, বিএনপি থেকে শুরু করে, জামাত থেকে শুরু করে, সবার মধ্যে এটা দেখতে পাচ্ছি যে পোশাকের পরিবর্তন। ছেলেদের মাথায় ওই টুপি উঠে গেছে, মেয়েরা ঘোমটা দিয়ে আসলে প্রচারণায় যাচ্ছে। এটিকে আসলে বিশেষ কোনো প্রভাব রাখে? কেননা বিগত নির্বাচনেও আমরা যখন দেখেছি, সেটিকে কোনো প্রভাব রেখেছিল ভোটারদের উপর? দেখেন, এটা আসলে মানুষের ভণ্ডামিকে পরিচিত করিয়ে দেয়, আমি এটা মনে করি। মানুষের কাছে বিনয়ের সাথে ভোট চাইতে হয়, চাওয়া উচিত। প্রত্যেকটা মানুষ কিভাবে নেবে একটা ব্যাপার। কিন্তু ওই যে আমরা যেমন শেখ হাসিনাকে বলতাম যে তসবি দিয়ে, ঘুমটা দিয়ে, পরে, এটাকে কিন্তু পরবর্তীতে নেগেটিভভাবেই নেওয়া হয়েছে। শেখ হাসিনা যেভাবে ভোটটা নিতেন, আমি ওইটাই বলতে চাই যে এই যে ভোটটাকে নিয়ে আমি গ্রামে গঞ্জে যে এত গিয়েছি, কাজ করেছি এমপি থাকা অবস্থায়, তারপরে আগে আমি কখনোই কোনো হুজুরদের বলতে শুনিনি যে ও মহিলা, ওর সামনে যাওয়া যাবে না, ও বোরকা পরে না, ওর সামনে যাওয়া যাবে না, ভোট চাওয়া যাবে না তাদের কাছে, ওর কাছে ও ভোট চাইছে, ওকে ভোট দেওয়া যাবে না, এই ধরনের কিছুই আমি শুনিনি। বরং যেটুকু শুনেছি সেটা সচেতন ব্যক্তি মহল, যারা রাজনীতি একসাথে কলিগ
রাজনীতি করেছি, বিভিন্ন কথা বলার চেষ্টা করেছে যে ওর তো শ্বশুর বাড়ি এখানে না, ও এখানে আসছে কেন, মানে একটা বানানো কথা একটা বানায় সামনে উপস্থাপন করার চেষ্টা করেছে। এই জিনিসগুলো আমি বাংলাদেশের ভোটারদেরকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি একদম মনে থেকে। এই কারণে ভোটারদের মধ্যে কিন্তু কোনো ছলচাতুরি নাই, তারা কিন্তু খুব সহজভাবে প্রার্থীকে মেনে নেয়। কিছু প্রার্থীর দলীয় কিছু মদত থাকে যে ব্যক্তিগতভাবে অপছন্দ করলো দলীয় মদতের জন্য দল করি কি করব, ওইখানে একটা ব্যাপার থাকে। কিন্তু সুইং ভোটগুলো তারা যাকে ভালো মনে করে। এবং এইখানে একটা জিনিস যেটা তারা এই যে প্রার্থী যেমন বললেন সংখ্যালঘু প্রার্থী ভোটার বললেন, এই ব্যাপারটা কিন্তু খালি সংখ্যালঘুর জন্য না, এটা প্রায় অনেকের ক্ষেত্রে যে আপনি খুব ভালো মানুষ, স্বতন্ত্র দাঁড়িয়েছেন, আমি যে আপনাকে ভোট দিব, আপনি পাশ করতে পারলেন না, তারপরে কিন্তু আমার বাড়ি ভেঙে যাবে। এই যে ভয়, নিরাপত্তাহীনতা, যেটা সংখ্যালঘুরা যে ভয়টা পাচ্ছে যে তারা কাকে ভোট দিবে। আমি তাদের উদ্দেশ্যে এইটুকু বলতে চাই, বিএনপিতেও কিন্তু হিন্দু প্রার্থী আছে, সংখ্যালঘু প্রার্থী আছে, এবং বিএনপি অনেক সংখ্যালঘু করে। জামাতও কিন্তু সংখ্যালঘুকে মনোনয়ন দিয়েছে। এটা কিসের জন্য? একটা শ্রেণীর ভোট টানার জন্য। উনি যে নিরাপত্তার কথা বলছে সেই নিরাপত্তাটা কিন্তু সত্যি তত্ত্বগত। এটা খুঁজতে খুবই কঠিন ব্যাপার, উনার যেটা ফিলিংটা, কারণ উনি এইখানে আসামি পক্ষ। জি। আর যেটা ভোটের যেটা আমরা যেটা বলি, যে দলই হোক না কেন, ওই বিশ্বাসে মিলাই বস্তু, ওনার এটাই করতে হবে, তর্কে বহুদূর। ওনাকে বিশ্বাস করেই একজনকে দিতে হবে। এবং ওই দেওয়ার সময় কিন্তু তারা ওই ভুলটা করবে না। দেওয়ার সময় তারা ওই শক্তি সামর্থ্য আলাকেই দিবে। তারাও কিন্তু জানতো যে কথাটা উনি, আমি আবারও বলছি, আওয়ামী লীগের সময় কি তারা টর্চার হয় নাই? তাদের জমি দখল করে নাই? তাদের পূজা মণ্ডপে গরুর মাথা ঝুলাই দিয়ে আসে নাই? অনেকখানে দিয়ে আসছে। নাসিমনগরে মারামারি হয় নাই? আওয়ামী লীগের সভাপতির ছেলে তাদেরকে অনেকে হত্যা করে নাই? বাড়ি আগুন লাগিয়ে দেয় নাই? কিংবা পূজা মণ্ডপ ধ্বংস করে নাই? অবশ্যই করেছে। কিন্তু তাদের একটা মাইন্ডসেট হয়ে গেছে, হয়েছিল যে আওয়ামী লীগ ছাড়া আর কারে দিব। তারা কিন্তু তাই দিয়েছে। আবার আপনার ওই একই সময় আওয়ামী লীগের সময়ই চট্টগ্রামে ওনাদের কিন্তু কিছু নেতা আছে, যেমন চট্টগ্রামে ওই সময় কি বিনোদ বিহারী না কি জানি এরকম একজন ভদ্রলোক ছিলেন, ওইখানে খুব সব হিন্দুরা তার কথা শুনতেন, সনাতনীরা। উনি যখন বললেন, ওইখানে কিন্তু মেয়রের ব্যাপারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল রাতারাতি। মেয়র উনি যাদেরকে বললেন বিএনপির প্রার্থী পাশ করলো। হ্যাঁ, তো এই জিনিসগুলো ওনারাও ওই তাদের পঞ্চায়েত বলেন বা তাদের নেতৃত্ব বলেন, এটাও যেমন একটা দিক, আবার তাদের মাইন্ডসেটটাও একটা দিক। জি, অসংখ্য ধন্যবাদ। কিন্তু যেটাই বলেন না কেন, সংখ্যালঘু তো আমিও আপনিও নারী হিসেবে, যদিও সংখ্যায় বেশি, কিন্তু এখানে তো আমরা লঘু হিসেবেই কাজ করি। ওরকম সংখ্যালঘু অনেকেই অনেক জায়গায়, তো সবখানেই সংখ্যালঘুদের একটা সমস্যা থেকেই যায়। নেতৃত্ব আসলে নির্বাচন করতে হবে। রাজাকি ভাই, কেমন নির্বাচন আমরা পেতে যাচ্ছি সামনে? আপনাকে ধন্যবাদ। আমার এখানে অনেক প্রশ্ন, কেমন নির্বাচন পেতে যাচ্ছি। আপনি ইসিকে নিয়ন্ত্রণ করতেছে কে? ইসি সিদ্ধান্তগুলো দিতেছে কিভাবে? ইসি তার জুরিডিকশনের বাইরে ওই যে যেমন অন্যান্য নির্বাচন বন্ধ করে দেয়, আমি কোনোদিন শুনি নাই। এবং সরকার কি করছে? সরকার আমার কাছে মনে হয় তার একটা সেফ এক্সিট প্রয়োজন। তো সব কিছু মিলে আমার কাছে যেটা মনে হয়, নির্বাচনের দিকে আমরা যাচ্ছি। কারণ আমি আগেও বলছি, এখনও বলছি, তিনটা বড় স্টেক হোল্ডার যদি একত্র না হয় নির্বাচন হবে না, হওয়ার সম্ভাবনা কম। তিনটা বড় স্টেক হোল্ডার, এরকম ক্রাইসিস টাইমে আর্মি একটা বড় স্টেক হোল্ডার, সবচেয়ে বড় দল হিসেবে ড্রাইভিং সিটে বসে আছে বিএনপি, তারা একটা স্টেক হোল্ডার, সরকার নিজে একটা স্টেক হোল্ডার। হ্যাঁ, এবং এই তিনটা স্টেক হোল্ডারের যদি ঐক্যমত্য থাকে তাহলে একটা নির্বাচন হবে। সেই নির্বাচনটা সুষ্ঠু হোক কিংবা রক্তাক্ত হোক কিংবা খুব সুন্দর হোক সেটা আমরা বলতে পারবো না। তবে আজকের যে পরিস্থিতি এখন পর্যন্ত যেটা দেখতেছি, তাতে একটা সুন্দর স্মুথ মসৃণ একটা নির্বাচন হওয়ার কোনো সুযোগ আমি দেখছি না, নাম্বার ওয়ান। এবং নির্বাচনের পরবর্তী ধাপ কি হবে সেটা নিয়ে আমার শঙ্কা আছে। আপনার মতামত একটু জানতে চাইবো, কেমন নির্বাচন হতে যাচ্ছে? একেবারে আপনি যেটা বললেন যে আমি বিএনপির মনি নই, আমি শুধু মনি হয়ে আপনি বলবেন। দেখেন, আমি শুধু মনি হয়ে যে কথাটা বলতে চাই সেটা হলো যে বাংলাদেশের মানুষ ভীতকর অবস্থায় দিন যাপন করছে। সমস্ত বাংলাদেশের ভোটার প্রার্থী, এতক্ষণ যে কথাগুলো বললাম ওই কথাটাই জিস্ট কথা।
এই যে ভীত সন্ত্রস্ত জীবন নিয়ে জীবন পার করছে, তারা সকালবেলা উঠেই আগে খেয়াল করবে ভোটটা কেমন হচ্ছে। আগে যেমন খুব উৎসাহ নিয়ে সব কাজ টাজ বাদ দিয়ে সকালবেলা কিছু লোক লাইন ধরতো, মা বোনেরা লাইন লম্বা লম্বা মাইল হয়ে যেত, সেই ভোট দিয়ে তারপরে তারা রান্নাবাড়া করে খেত, বা কেউ কেউ রান্নাবাড়া করে এসে তাড়াতাড়ি লাইন ধরতো। এখন এটা না, আগে দেখবে যে ওইখানে কোনো অঘটন ঘটে কিনা, গুলাগুলি হয় কিনা, বোমা পটকা ফুটে কিনা, মারামারি হয় কিনা। যদি না হয় তাহলে পরিস্থিতি হয়তো বুঝে যাবে, তারপর। আর নইলে হয়তো এরকম ভাবে যাবেই না। এবং আরেকটা জিনিস, প্রতি 3 জনের সঙ্গে যদি আমরা কথা বলি এখন পর্যন্ত, মানুষ প্রথমে উৎসুক হয়ে জিজ্ঞেস করে, ভাই ভোটটা কি হচ্ছে, ইলেকশনটা কি হবে। আমার কথা হচ্ছে এইটার জন্মটা কে দিল, এই কথাগুলো কেন আসছে, এই ইলেকশনের আছে আর 20 দিন, এর মধ্যে যদি এই কথাগুলাই থাকে তাহলে কিন্তু এটা ভেরি ডেঞ্জারাস সুষ্ঠু নির্বাচন নিয়ে সুষ্ঠু তখন আসলে- নির্বাচনের জন্য। অসংখ্য ধন্যবাদ আপা আপনাকে, রাজাকে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে যুক্ত হবার জন্য।